আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এক সময় সম্পর্কটিকে বলা হতো সোনালী অধ্যায় বা ঐতিহাসিক বন্ধুত্ব। এখন তা পরিণত হয়েছে তালাকপ্রাপ্ত প্রতিবেশীদের সম্পর্কে, যেখানে একে অপরের বাড়ির দিকে অভিযোগের নোটিশ ছুড়ে মারাটাই যেন নতুন স্বাভাবিকতা। মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। কূটনৈতিক শীতলতার এমন চরম বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না। সবশেষ 17 ডিসেম্বর দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর যে বার্তা এসেছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজম করতে পারেনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো শটান বলে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না। দর্শক, গত কয়েক সপ্তাহে ঢাকা এবং দিল্লির মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে তা কেবল সম্পর্ক শীতল হওয়ার লক্ষণ না, এটি সম্পর্ক তলানিতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। একে যদি একটি বলিউড বা ঢালিউড সিনেমা বলা যায়, তবে নিঃসন্দেহে এর নাম হবে চোখের বদলে চোখ, দ্য টিট ফর ট্যাট। প্রশ্ন হলো, কেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহে সম্পর্কের পারদ এত চড়ে গেল? তাও আবার নির্বাচনের আগে কেন? উত্তেজনার পারদ যদি বাড়ে, তাহলে সামনের দিনগুলোতে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক এই উত্তেজনার পটভূমি বুঝতে হলে গত বছর আগস্ট মাসের বরফকে বুঝতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই এই সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায়। তখন বাংলাদেশের সরকার সমর্থকরা ব্যাপকভাবে ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন। এমনকি অভিযোগ উঠেছিল, অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয়েছিল, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছিল। দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল। আবার ভারতে বসে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার সরকারি পর্যায়ে নালিশ জানানো হয়, কিন্তু ভারত তাতে খুব একটা গা করেনি কখনোই। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্র চোখের বদলে চোখ নীতি শুরু হয়। দিল্লি লজিস্টিক সমস্যার কথা বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়, আর ঢাকা পাল্টা হিসেবে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে ভারত কিছু বাংলাদেশি পণ্যের স্থল প্রবেশও নিষেধাজ্ঞা দেয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এ নিয়ে 2 দফা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। তবে শুরু থেকেই ভারত সরকার বলে আসছিল, শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছে। ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দিবে না, সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে, যে কারণে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই বলেছেন, ভারত সরকার ফেরত না দিতে চাইলে বাংলাদেশের কিছুই করার নেই। শেখ হাসিনা ভারতে থাকা এবং ভারত থেকে তার বক্তব্য দেখে ঘিরে দুই দেশের মধ্যকার উত্তেজনার সত্ত্বেও দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাকই ছিল। 15 ডিসেম্বর সচিবালয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি 17 ডিসেম্বর যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচির ডাক ওঠে, তখনও গণমাধ্যমের খবরে বলা হলো, 3 মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানির দাম পড়েছে 43 টাকা। আমদানি শুরু হয় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত 40 টাকা। সোমবার ও বুধবার 2 দিনে 120 মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। তবে অর্থনীতি আর বাণিজ্যের এই সম্পর্ককে ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক আর রাজনৈতিক সম্পর্কে যে উত্তেজনা, তা আবারও হঠাৎ বেড়ে গেল গত 12 ডিসেম্বরের পর থেকে। 12 ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হাদির উপর হামলার পর দিনই অধ্যাপক ইউনূসের সাথে দেশের 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে দাবি তোলেন, শেখ হাসিনা ভারতে বসে কথা বলার পেছনে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকতে পারে। এজন্য ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে। নাহিদ ইসলামের দাবির পরদিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। তলবের মূল কারণ কি ছিল? ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ঢাকা অভিযোগ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চায়। দর্শক, এ নিয়ে বিগত 16 মাসে অন্তর্বর্তী সরকার ভারতীয় হাই কমিশনারকে অন্তত 5 বার তলব করেছে, কিন্তু ক্লাইম্যাক্স এখানেই থামেনি। এই উত্তেজনার মধ্যেই সরকার সমর্থক শক্তিগুলো আরো বড় হুমকি নিয়ে আসে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকা ভারতের 7 সিস্টার্স ভাঙ্গার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন। একই দিনে জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে। দিল্লির জন্য এই হুমকি ছিল যেন সরাসরি তাদের রান্নাঘরে আগুন লাগানো, যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই উত্তেজনা কেবল কূটনৈতিক বাক বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা তার ঢাকা মিশনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। 17 ডিসেম্বর ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন পরের বার তারা খন্তা কোরাল নিয়ে আসবে এবং ভারতীয় হাই কমিশনার একটা ইটও আস্ত রাখা হবে না। দর্শক, ঢাকার 15 ডিসেম্বর তলব এবং হাসনাত আব্দুল্লাহর ঘোষণার 3 দিনের মাথায় নয়াদিল্লি পাল্টা জবাব দিল। 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপটি ছিল স্পষ্টতই কূটনৈতিক জগতে যাকে টিট ফর ট্যাট বলা হয় তারই প্রতিফলন। আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি। দর্শক, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তার শব্দগুলো ছিল কূটনৈতিকভাবে কিছুটা আক্রমণাত্মক। এই বিবৃতিতে 3টি প্রধান পয়েন্ট ছিল যা ঢাকার সাম্প্রতিক অভিযোগ এবং পদক্ষেপগুলোকে বাতিল করে দেয়। ভারত সবচেয়ে বড় উদ্বেগ জানায় ঢাকায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তা নিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এই উদ্বেগের প্রমাণ দেখা গেছে যখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইব্যাক বন্ধ করে দেওয়া হয়। ভারত বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এই মিথ্যা কাহিনী বলতে সরাসরি ঢাকার সেই বয়ানকে বাতিল করে দেওয়া হলো যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন অথবা শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। দিল্লি প্রকান্তরে বোঝাতে চায় ঢাকার এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন। এটি ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত। তারা আপাতত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ঝুঁকি নেবে না, কারণ এতে ভারতের অন্যান্য মিত্রদের কাছে দিল্লি একটি অবিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বরং উল্টো অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দক্ষতা এবং তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল। ভারত প্রমাণ দাবি করার মধ্য দিয়ে ঢাকার অভিযোগের ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলো। দিল্লিকে তাহলে এটা বার্তা দিতে চাইছে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিতে হয়। যদি তাই হয় তাহলে এই মন্তব্য বাংলাদেশের সরকার পক্ষের জন্য সেটি হতে পারে একটি কূটনৈতিক আঘাত। বিবৃতির 3 নম্বর পয়েন্টে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। এই উপদেশ বা নসিহতই ছিল বাংলাদেশের জন্য শেষ পেরেক। অবশ্য ভারতের এই নসিহত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দিল্লিতে হাই কমিশনারকে তলব করা এবং নির্বাচন নিয়ে ভারতের উপদেশ দেওয়া উভয় বিষয়ে আপত্তি জানান। তিনি কার্যত ভারতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে তারা প্রতিবেশীদের উপদেশ চান না, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন তিনি। অবশ্য কূটনীতিক হিসেবে তৌহিদ হোসেন হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে সরকারকে দূরে রেখেছেন। বলেছেন বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার ভূমিতে আশ্রয় দিবে না। দর্শক, এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক
উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে এসেছেন। অবশ্য এই খবরের পক্ষে বা বিপক্ষে দেশ দুটির সরকারি পর্যায় থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিকভাবে ভারতের কাঁধে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের ভার চাপিয়ে দেন। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তাহলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না। তিনি বলেছেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে থামাক, যাতে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ মূল্যস্ফীতি কমানোর জন্য ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি করছে, কূটনৈতিক পর্যায় থেকে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে কেন হঠাৎ করে অভ্যন্তরীণ রাজনীতির মাঠ ভারত বিরোধী প্রচারণায় গরম হয়ে উঠল? বিশ্লেষকরা মনে করেন এর কারণ বহুমুখী এবং গভীর নির্বাচনী কৌশলের সাথে সম্পর্কিত। সেনা ও পুলিশ প্রহরায় সারা দেশ ঘুরেও ভোটের কিংবা রাজনীতির মাঠে যমুনার বাইরে কোনো কদরই নেই কিংস পার্টি নেতাদের। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে নির্বাচনের জোয়ারে ট্রেনে নিজেদের আনতে ভারত বিরোধীর প্রচারণাকেই বেছে নিয়েছেন। কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বিএনপি, জামাত সহ প্রতিষ্ঠিত দলগুলোর পক্ষে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। আবার 25শে ডিসেম্বর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসেন, তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন, বড় দলের নেতা হিসেবে তারেক রহমান বা বিএনপি নেতাদের পক্ষে সরাসরি ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা সমীচীন নয়। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজনীতির হালে ঠাঁই না পাওয়া কিংস পার্টি নেতারা। ভারত বিরোধী বিরূপ মন্তব্য আসতে পারে এমন আভাস পেয়ে বিএনপির পক্ষ থেকে 16 ডিসেম্বর জুলাই ঐক্যের কর্মসূচিতে কাউকে পাঠানো হয়নি। জামাত ইসলামীর শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত বিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না। তবে জুলাই আন্দোলনের পর যেসব ছোট ছোট দল গর্জে উঠেছে, তাদের মূল নেতারা নিজেদের আসন নিশ্চিত করতেই ভারত বিরোধী কৌশল নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ভারত বিরোধী সুর আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত সরকার যদি বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগে যায়, তাহলে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে যেতে পারে। সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। অনেকে হয়তো মিন করে অনেক কিছু বলেন না, কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। দর্শক, গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে সোনালী অধ্যায় এখন অতীত বিষয়। দিল্লি বলছে ঢাকা প্রমাণ ছাড়া মিথ্যা বয়ান দিচ্ছে, আর ঢাকা দিল্লির নসিহত প্রত্যাখ্যান করছে। এই চরম উত্তেজনার প্রধান কারণ হলো আসন্ন নির্বাচন এবং ভারত জুজু কার্ডের রাজনৈতিক ব্যবহার। নির্বাচনের আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চায় অনেকেই। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা ভারতকে সেভেন সিস্টার্স ভাঙ্গার হুমকি দিয়ে অভ্যন্তরীণ রাজনীতি নিজেদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু এই খেলায় ঝুঁকিও আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক আগে এমন চরম খারাপ সম্পর্ক তৈরি হলে তা নির্বাচনের পরের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতাকে ঝুঁকিতে ফেলতে পারে। ভারত যদি বাণিজ্যকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তবে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্পমেয়াদে সংকট আসতে পারে। তবে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে, এই কূটনৈতিক মঞ্চের নাটকীয়তা হয়তো নির্বাচনের আগ পর্যন্ত থামবে না। আপাতত যেন তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে এই ইগো লড়াইয়ে শেষ পর্যন্ত লাভটা কার হবে। এখন এ পর্যন্ত সবাই। বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। শেষ 3 দিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা তার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে। সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি, তথ্য কিংবা কোনো রকম নথি ভারতের হাতে কিংবা আন্তর্জাতিক স্তরে কিন্তু তুলে দিতে পারেনি। উল্টে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো এক ছাত্রনেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে সেভেন সিস্টার্স কেটে নেব, ভারতকে ভাগ করে দেব, এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয়, তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে প্রভাবই ফেলেনি, কিন্তু ভারত এই ধরনের কথাবার্তার জাস্টিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে। আজকে হাই কমিশনারকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে,
বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে তার যাবতীয় কর্মপদ্ধতি, কর্মপ্রণালী, কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয়, যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল। হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না, এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করার সাহস দেখাবে। যদি সেই সাহস তারা না দেখায় তাহলে দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না, কারণ হাই কমিশন ঘেরাও করা অত্যন্ত বালখিল্য একটা পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই কিন্তু পাবে না বাংলাদেশের সরকার। কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে, তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের হাই কমিশনারকে ঘেরাও করে মানে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে, যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড। তাকে 17ই ডিসেম্বর তলব করা হয়েছে। কিসের জন্য? বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য, এবং এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস্ট এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা, অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে, যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে কর্মব্যস্ততা আছে, সেইটাকে যারা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ। শেষ এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি, আপনারা অনেকেই বুঝতে পারছেন, কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয় তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে, ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতই দায়ী। বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র। এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, যা ভারত কিন্তু ধরে ফেলেছেন। সেকেন্ড, এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট the false narrative sought to be created by the extremist element regarding certain recent event in Bangladesh. Interesting হলো সেকেন্ড লাইন কি, আপনারা শুনুন। It is fortunate that the interim government has neither conducted thorough investigation nor shared meaningful evidence with India regarding the incident. অর্থাৎ বর্তমানে ছাত্রনেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায়ী করেই ফেলেছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি। উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না, যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার যে ফাঁদটা পাতার চেষ্টা করছিল, সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত। তৃতীয়ত, যেখানে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজড অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগল। অর্থাৎ স্বাধীনতার সময় থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল এবং স্ট্রেটেন্ড থ্রু ভেরিয়াস ডেভেলপমেন্ট পিপল টু পিপল ইনিশিয়েটিভ, এবং আমরা সমস্ত কিছু করেছি, পিপল টু পিপল ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশের উন্নতির জন্য সবকিছু করেছি। কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না, এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে আপনারা আমাদের কিন্তু পাঠান। পাশাপাশি শেষে যেখানে লেখা আছে উই এক্সপেক্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু এনশিওর দ্য সেফটি অফ মিশন অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে সেটার কথা বলা হয়েছে। পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি। আমি জানি না এটা কি ধরনের রাজনৈতিক চরিত্র মোহাম্মদ ইউনূস এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে, কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে।
গুলিবিদ্ধ হলেন এক ছাত্রনেতা। মোহাম্মদ ইউনূস কোনো তদন্ত কমিটি করে বিষয়টার পিছনে কারা আছে, কিভাবে পুরো প্রসেসটি হয়েছে আন্তর্জাতিক স্তরকে জানাতে পারতেন। যদি ভারতের সঙ্গে কোনো রকম তিনি লিঙ্ক আপ পেতেন, তিনি ভারতকে ডকুমেন্ট দিতে পারতেন, আন্তর্জাতিক স্তরের সামনেই বলতে পারতেন। কিন্তু কোনো কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে না বলে তিনি ভারতকে অভিযুক্ত করলেন, ভারতের বিপক্ষে মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন। তিনি তার ছাত্র নেতাদের রাস্তায় নামিয়ে দিলেন, যারা আবার চিকেন স্নেককে কেটে দেওয়ার চেষ্টা করলেন, শিলিগুড়ি করিডরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিলেন। চাইছেনটা কি? যুদ্ধ চাইছেন? আমি জানি না। ভোটের আগে, নির্বাচনের আগে ফের একটা বড়সড় গেম যে মোহাম্মদ ইউনূস খেলতে চাইছেন এবং নির্বাচনটা পেছাতে চাইছেন, তা কিন্তু এই পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আর ছাড় নয়, আর সহ্য নয়। তোমরা আমাদের বিপক্ষে বললে আমরাও কিন্তু এবার পাল্টাটা দেব। এবং আপনারা ভাবুন যে এই হাই কমিশনার যিনি ভারতবর্ষে এই মুহূর্তে আছেন, বাংলাদেশ হাই কমিশনার, তাকে যদি 50 কোটি ভারতীয় ঘিরে ধরে, তাহলে তিনি কি করবেন? এটা কি একটা ডিপ্লোম্যাটিক পদক্ষেপ হতে পারে আদৌ? নিঃসন্দেহে নয়। কিন্তু ভারত অসভ্য বর্বর নয়, ভারত এই পদক্ষেপ কখনোই নেবে না, কিংবা ভারতের প্রশাসন এই পদক্ষেপকে প্রশ্রয় করবে না, সমর্থনও করবে না। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।